আন্দোলনের ব্যানারে পতন হয়েছে আওয়ামী স্বৈরশাসনের, গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আর তারপর থেকেই গুঞ্জন ছাত্রদের রাজনীতিতে আসার। তবে সেই গুঞ্জন এবার বাস্তবতার পথে। নতুন রাজনৈতিক দল গঠন করে আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে শিক্ষার্থীরা। এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত, ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন, ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন, ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে। যাচ্ছেন আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক আনিসুলরা যে স্বীকারোক্তি দিচ্ছেন তা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট বলে ভাবছেন আইনের লোকজন। চাচা আপন প্রাণ বাঁচা পিরিয়ডেও যেই পলক তার প্রভু শেখ হাসিনাকে ছেড়ে যাননি, সেই পলকই এখন সব অপরাধের দায় চাপাচ্ছে হাসিনার উপর। উপদেষ্টাকে এক এক রকম কথা বলতে শুনি আমরা। প্রথমে সেনাপ্রধান কথা বললেন, তিনি বললেন 18 মাসের মতো সময় লাগবে। সাথে সাথে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে ক্লিয়ার করলো এই ডেট কেবলমাত্র চিফ অ্যাডভাইজারই ঘোষণা করতে পারে। তারপরে আমরা দেখলাম নির্বাচনের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করলেন আসিফ নজরুল। আছে আপন থাইকা পর ভালা, পরের থেকে জঙ্গল ভালা, জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন শালা। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিস্থিতিটা ঠিক এমনই হয়ে যাচ্ছে যে ক্ষমতাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা লম্বা সময়ের মধ্যে ফেসিস্ট একটা রূপে চলে গিয়েছিল। তো সেই সরকার পতনের পর এখন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি বা সবাই দেখছে যে একটা বাংলাদেশ হবে, এখানে রাজনীতিটা হবে ভিন্ন রকম, মানুষে মানুষের সম্পর্কগুলো থাকবে ভিন্ন রকম, ক্ষমতাকে কেন্দ্র করে আমার দলটা ভারী, আমরা অন্যদের উপর ঝাঁপাই পড়ব, যারা একটু দুর্বল দল তাদেরকে আমরা মাঠে নামতে দিব না। তো এই কাজগুলোই তো আওয়ামী লীগ এত বছর করে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। প্রিয় দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বেশি দেখেছেন যেগুলো ইতিমধ্যে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা দর্শক, এই বিষয়টা বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটি এখন সেটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন একটা লাইক দিয়ে সবাই এক মুহূর্তে না টেনে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। এখানে ব্যস্ত আছে, তোমার বোন খালি কথাও বুঝো না, ইয়ে করে এখনই যাবার পাচ্ছে তাবি এখন একবার পাবে হবি তবি কোচি আর্মি টার্মি আছে, সবগুলো 3 গাড়ি আছে, ইয়া আছে, বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে পতন হয়েছে আওয়ামী স্বৈরশাসনের, গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। আর তারপর থেকেই গুঞ্জন ছাত্রদের রাজনীতিতে আসার। তবে সেই গুঞ্জন এবার বাস্তবতার পথে। নতুন রাজনৈতিক দল গঠন করে আসন্ন নির্বাচনে অংশ নিতে যাচ্ছে শিক্ষার্থীরা। কিন্তু কেমন হবে সেই দলের আদর্শ ও কাঠামো? বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। জুলাই শুরু হওয়া কোটা সংস্কারের আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের কঠোর কর্মসূচিতে। অবশেষে সফলতা আসে, অবসান ঘটে 1.5 যুগের আওয়ামী স্বৈরশাসনের। এরপর আলোচনায় আসে রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গ। অন্তর্বর্তীকালীন সরকারও ধীরে ধীরে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। সবকিছু ঠিক থাকলে বছর খানেকের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই অবস্থায় আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার নিজেদের অবস্থান ভোটের ময়দানে দেখতে চান। আসন্ন নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতিও নিচ্ছেন তারা। আগামী 2 মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল। ছাত্রনেতাদের ভাষ্য অনুযায়ী এই দল বিদ্যমান দলগুলোর থেকে আলাদা হবে এবং জনগণের আস্থা অর্জনই তাদের মূল লক্ষ্য। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো।
জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, নতুন দলটি সাংবিধানিক ফেসিবাদী কাঠামোর বাইরে থেকে কাজ করবে। পুরনো সমস্যাগুলো যেমন টেন্ডারবাজি, চাঁদাবাজি বা বিদেশি এজেন্ডার বাস্তবায়নের পথে হাঁটবে না। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন, আমরা আশা করছি নতুন দল কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, কাজের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে। অতীতের মতো ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার রাজনীতি থেকে তারা দূরে থাকবে। জানা গেছে, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরাও যুক্ত হবেন। তারা আগামী সংসদ নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাদের লক্ষ্য ক্ষমতা নয়, দেশের কল্যাণ সাধন করা। যদি গণহত্যার বিচারের আগেই নির্বাচন হয়, তবে আমাদের মূল লক্ষ্য হবে খুনিদের বিচারের বিষয়টি নিশ্চিত করা। নতুন দলের অর্থ সংগ্রহের জন্য ক্রাউড ফান্ডিং এর পরিকল্পনা নেওয়া হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, জনগণের মতামতই এখানে প্রাধান্য পাবে। দেশীয় ও আন্তর্জাতিক ফোরামের সাহায্য যথাযথভাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীরা নিজেদের বিপ্লবী চেতনা ধরে রাখার অঙ্গীকার করেছেন। পাশাপাশি তারা রাজনৈতিক জোটেও যোগ দিতে পারে বলেও জানিয়েছেন। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কয়েকটি দলের সঙ্গে তাদের আলোচনা চলছে বলেও জানান নাসিরুদ্দিন পাটোয়ারি। আরিফ হাসান, এটিএন নিউজ। একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত, ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন, ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন, ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে। আমাদের দেশে একজন ভালো মানুষ লাগবে, সব ঠিক হয়ে যাবে। আমরা পলিটিক্স করি, আমরা জানি আপনারা যে যত সেমিনার করবেন কোনো লাভ হবে না যদি রাজনীতিবিদ ভালো না হয়। আপনাদের এই যত রিপোর্ট, এই যত আক্ষেপ, এই যত কিছু সব এখানেই থাকবে। স্যান্ডউইচ খাবো, কফি খাবো, কিচ্ছু হবে না। If we do not feel that we want change, if we do not feel that our power should be limited, nothing will happen. এবং গত 50 বছর তাই হয়েছে। আপনি আমাদের কনস্টিটিউশন বিশ্বে যে কাউকে দেন তারও কনস্টিটিউশন, কিন্তু কোনো লাভ নেই। নাথিং ইজ উইদাউট ফ্লস, প্রত্যেকটা দেশেই থাকতে পারে। কিন্তু আপনি যাই করেন, আমি মনে করি ভালো রাজনীতিবিদ আনার জন্য আপনারা সেমিনার করেন। এই প্রেশারকে আজকে আপনারা এই কথা বলছেন, উইথ ডিউ রেসপেক্ট আমি বলতে যাচ্ছি, যদি শেখ হাসিনা সরকার টিকে যেত, এই সেমিনার কি হতো? আমরা যখন মার খেতাম, ছাত্ররা যখন এই আন্দোলনের আগে আমাদেরকে যখন ধরে নিয়ে যেত, ছাত্রদল বা জামাত করলেই যখন মৃত্যুটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, যে ও জামাত করে, ও ছাত্রদল করে, ও তো মারা যাবে, ওকে তো ধরা হবেই, তখন কিন্তু আমরা সেমিনার হতে দেখি নাই। হেফাজতের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যখন দেখলাম কান ধরে উঠাতে বসাতো, সেই সময় কিন্তু আমাদের গায়ে লাগেনি। গায়ে লেগেছে যখন নর্থ সাউথ আর ব্র্যাক ইউনিভার্সিটিতে গোলাগুলি হয়েছে। কেন? কারণ সেখানে আমার ভাই বোনরা পড়ে। সুশীলদের তখন গায়ে লেগেছে যে আমার ভাতিজা, আমার ভাই, আমার এরা পড়ে। তো জাতি হিসাবে আমরা কতখানি সেলফিশ। আমরা এই আন্দোলন তো কোটা দিয়ে আরম্ভ হয়েছিল। ওই কোটায় যারা আন্দোলন করেছিল, ওনারা যখন 2 বার বীর তর্পণে যে ভোট ডাকাতি করে গিয়েছিল, তখন তো একবার চিন্তা করেনি যে ভাই আমার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকারটা হরণ করা হয়েছে, তখন আমার বাড়িতে এসে করেছে, আমার ভাই বোন রাস্তায় মারা গিয়েছে, তখন আমাদের হয়েছে। এবং অ্যাকুমুলেট হয়ে প্রথম আমি একটা অনুরোধ করবো, আজকে আপনারা এমন কিছু বানান যাতে ইচ্ছা করলেও কালকে আমরা ক্ষমতায় যদি যাই আমরা নিউসেন্স না করতে পারি, তারপরের দিন জানি আপনারা রাস্তায় নেমে যান। কারণ এখন সত্যি কথা আমরা রাজনীতিবিদরা একটা জিনিসই ভয় পাই, যে আপনার প্রেডিক্টেবল শত্রু যেটা আওয়ামী লীগ করতে চেয়েছিল, যে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বয়স হয়ে গিয়েছে, নেই, তারেক রহমান আসতে পারবে না, জামাত ইসলামীর কোমর ভেঙে দিয়েছি, জাতীয় পার্টি তো আমিই চালাই, সুতরাং আই উইল রান, আই উইল লিড, আই উইল রুল। কোনো দৃশ্যমান শত্রু আমার অপোনেন্ট বাংলাদেশে নেই। কিন্তু এই আল্লাহর তরফ থেকে যে অদৃশ্য যে একটা জিনিস চলে এসেছে, যার মানে 15 দিনও টিকতে পারেনি আওয়ামী সরকার, আমরা এখন জানি সেই জিনিসটাকে ভয় পাই, যে আমাদের অপোনেন্ট নাই, তার মানে এই না যে উই ক্যান গেট অ্যাওয়ে উইথ এনি ননসেন্স উই ডু। ওই জিনিসটার জন্য আপনারা দাঁড় করান যে আমাদেরকে আপনারা আর স্বৈরাচার হতে দিয়েন না। এটা আমি জনগণকে বলবো। এই জনগণ 50 বছরই তো রাজনীতিবিদে দেখেছে, কোন রিসার্চ করতে দেখেনি। 50 বছর পর কেন এই এক ভদ্রলোক আমার ভাই আজাদ ভাই চলে গেলেন, ভাগ্যিস চলে গিয়েছে, কারণ অনেক কথা আমার এখন বলা উচিত নয়, যদি ইজ নট হেয়ার। আর আমার কথা হলো, কেন এই রক্ষী বাহিনীর গল্প আজকে মনে পড়লো, আগে মনে পড়ে নাই? এই রক্ষী বাহিনীর পরেও কি 2008 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় নাই, আওয়ামী লীগ এমপি বানায় নাই, এই ইয়াবাবতী বিচ্ছু সংসদের কি এসপিরা সেলুট দেয় নাই জানার পরও? এগুলি বাস্তব। তো আপনার যখন নৈতিক অবক্ষয় হবে, সব দিক থেকে হবে, আপনার প্রত্যেকটা সেক্টর খারাপ, আপনি কোথায় পাবেন? আপনি কোথায় পাবেন ভালো রাজনীতিবিদ? কে রাজনীতি করবে? গত 20 বছরে কারা রাজনীতি করেছে? আমার ভাই ফুয়াদ স্কটিশ পার্লামেন্টের কথা বললো, ভাই ইউকে পার্লামেন্টের কথা বলো, লন্ডনে পলিটিক্স করে, অক্সফোর্ড, কেমব্রিজ, ইউসিএল, হার্ভার্ড, এমআইটি, এসব জায়গা থেকে, আমেরিকা, লন্ডনে পলিটিক্স করে, বাংলাদেশে করে কোথা থেকে? কারা আসি? কোথা থেকে আসি আমরা? তো আমার কথা হলো, এই সেমিনার করা যেতে পারে, ইংল্যান্ডের স্ট্যান্ডার্ডে কথা বলতে পারে, that the dust can come in, the wind can come in, the sunlight can come in, but the police cannot come in without my permission. আর বাংলাদেশে আমরা বলি that the dust cannot come in, sunlight cannot come in, but the police can come in by house. তো আমার কথা হলো, আটকের পর তিনি বলেছিলেন, ইচ্ছে করলেই আমি পরিবারের সঙ্গে বিদেশে চলে যেতে পারতাম, কিন্তু শেখ হাসিনাকে রেখে যাব না বলেই দেশে রয়ে গেছি। সেই পলকই এখন শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি চান বলে একের পর এক হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে যাচ্ছেন আদালতে।
কাঠগড়ায় দাঁড়িয়ে পলক আনিসুলরা যে স্বীকারোক্তি দিচ্ছেন তা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যথেষ্ট বলে ভাবছেন আইনের লোকজন। চাচা আপন প্রাণ বাঁচা পিরিয়ডেও যে পলক তার প্রভু শেখ হাসিনাকে ছেড়ে যাননি, সেই পলকই এখন সব অপরাধের দায় চাপাচ্ছে হাসিনার উপর। আদালতে দাঁড়িয়ে নিজ মুখেই ইন্টারনেট কাণ্ডের কোমর ফাঁস করল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার যখন বেকায়দায় পড়ে যায়, তখন এক নির্বাহী আদেশে রাজনৈতিক স্বার্থ এবং জনশৃঙ্খলার অজুহাতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। তবে এর আগেও 2023 সালে 3 বার এবং 2022 সালে 6 বার মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু ইন্টারনেট বন্ধের বিষয়টি নেতিবাচক আলোচনার জন্ম দেয় কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেয়। আর কাঠগড়ায় দাঁড়িয়ে পলক এবার স্পষ্ট করলেন শেখ হাসিনার নির্দেশেই তিনি ইন্টারনেট বন্ধ করে দিয়েছিলেন। বিগত সরকার 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং 18 জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়। 5 দিন পর 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট টানা, 10 দিন পর 28 জুলাই মোবাইল চালু করা হয়। অবশ্য তারও 3 দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব সহ অনেক জনপ্রিয় অ্যাপ বন্ধ রাখা হয়েছিল। তখন পলক ইন্টারনেট বন্ধের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন অবকাঠামোয় অগ্নিসংযোগের ফলে সেবা দেওয়া সম্ভব হয়নি। তাদের তখনকার এই কল্পিত অজুহাত সাধারণের কাছে হাস্যকর মনে হয়েছিল, কিন্তু ক্ষমতার ছড়ি তখনও তাদের হাতে বলে সবাই কেবল মুচকি হেসেছিল। তাতেও দমানো যায়নি গণমানুষের আন্দোলন। মসনদের আশা ছেড়ে আওয়ামী লীগের বাঘা বাঘা নেতারা যখন তাদের নেত্রীর পিছুটা না রেখেই উড়লেন বিমানে, তখনও শেখ হাসিনাকে ছাড়তে নারাজ পলক। তবে পরিবারের নিরাপত্তায় স্ত্রী সন্তানকে ঠিকই পাঠিয়েছিলেন বিদেশ। পরে যখন পলকদের রেখে হাসিনাই পালিয়ে যান, তখন চুপসে যান নেতা কর্মীরা। রিমান্ড আর জেল হাজতে পলক অনেক কেঁদেছেন বলেও খবর চাউর হয়। হাসিনার পালিয়ে যাওয়ার 4 মাস হয়ে গেছে, এখনো আওয়ামী লীগ বা হাসিনার রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা দেখছে না কেউই। এমন অবস্থায় নিজেদের রক্ষায় এবার মুখ খুলতে শুরু করেছেন পলকরা। আনিসুল হক, সালমান এফ রহমান, জুনায়েদ পলক, দীপু মনি সবাই কম বেশি দায় চাপাচ্ছে শেখ হাসিনার উপর। তবে পলক আর সাবেক আইজিপি মামুন সবচেয়ে বেশি অভিযোগ করছেন হাসিনার বিরুদ্ধে। আইনজ্ঞরা বলছেন হাসিনার বিরুদ্ধে তার ঘরের লোকজনই যেই সাক্ষী দিচ্ছেন, তাতেই সর্বোচ্চ শাস্তির পথ খুলে যাচ্ছে। নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্টতা আছে এবং হতাশ বিএনপি। ঠিক কেন হতাশ? সার্টেনলি নির্বাচন নিয়ে সরকারের বক্তব্যে অস্পষ্টতা আছে। অস্পষ্টতা আছে এ কারণেই যে আমরা এক এক সময় এক একজন উপদেষ্টাকে এক এক রকম কথা বলতে শুনি। আমরা প্রথমে সেনাপ্রধান কথা বললেন, তিনি বললেন 18 মাসের মতো সময় লাগবে। সাথে সাথে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে ক্লিয়ার করলো এই ডেট কেবলমাত্র চিফ অ্যাডভাইজারই ঘোষণা করতে পারে। তারপরে আমরা দেখলাম নির্বাচনের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করলেন আসিফ নজরুল। ওয়াহিদউদ্দিন মাহমুদ স্যার কিছুদিন আগেই বললেন যে এই বছরের শেষেই আমরা একটি নির্বাচন আশা করতে যাচ্ছি। বাট দিন শেষে তো আমরা চিফ অ্যাডভাইজারের কাছেই শুনলাম তিনি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বা তার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিচ্ছিলেন 16 তারিখে বিজয় দিবসে, সেদিন তিনি মোটামুটি স্পষ্ট করলেন যে জানুয়ারি 2026 ওর জুন 2026 এর মধ্যে। এখানেও একটু ধোঁয়াশা আছে, কারণ উনি বলেছেন মোটা দাগে সংস্কার করতে গেলে 26 সালের জানুয়ারি, আর যদি আমরা ভালোভাবে করতে চাই আর 6 মাস। তারপর আমরা দেখলাম তার প্রেস সচিব বলছেন জুন 2026। সো এক একজনের কাছ থেকে তো সত্যি আমরা এক এক রকম কথা শুনছি। এটা অস্পষ্টতার একটা বড় কারণ। 1, 2 হচ্ছে আমরা কোনো রোড ম্যাপ কিন্তু এখন পর্যন্ত 4 মাস অতিক্রম করে 5 মাসও শেষ হতে চললো, আমরা সরকারের কাছ থেকে কোনো রোড ম্যাপ পাইনি। আমরা সরকারের শর্ট টার্মে কোন কোন সংস্কার করতে চাই, কতদিন সময় নিতে চায়, মিড টার্মে কি করতে চায়, কতদিন সময় নিতে চায়, লং টার্মে কি করতে চায়, আদৌ কিছু করতে চায় কিনা, লং টার্মে কোনো প্ল্যান আছে কিনা, সেটাও কিন্তু সরকার আমাদের কাছে স্পষ্ট করেনি। 3 হচ্ছে রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের ব্যাপারে সকলেই যে একমত তাও নয়। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিএনপি অতি দ্রুত নির্বাচন চাইছে এবং পলিটিক্যালি কারেক্ট, বিকজ তারা মনে করছে যে সবচেয়ে ভালো ফসল তারা দ্রুত নির্বাচন হলেই ঘরে তুলতে পারবে। অন্যদিকে জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দল বলছে যে না, নির্বাচন একটু পরে হোক, আগে সংস্কার হোক। এর বাইরে যারা স্টুডেন্ট উইং আছে তারা তো বলছে সংস্কার না হলে কোনো নির্বাচন নয়। সো এক এক জায়গা থেকে আমরা এক এক রকম আওয়াজ শুনছি। জাতিগতভাবেও কিন্তু নির্বাচনের ব্যাপারে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি। আমরা জানি ডিসেম্বরের শেষে, এই মাসের শেষেই
সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট দিবে, সেই রিপোর্টে আমরা বুঝতে পারবো কোন কোন জায়গায় সংস্কারের প্রস্তাব রাখা হয়েছে এবং কি কি প্রস্তাব রাখা হয়েছে। তারপরে চিফ অ্যাডভাইজার রাজনৈতিক দলগুলোর সাথে বসবে এবং একজন সিটিজেন হিসেবে আমরা ডেফিনেটলি আশা করি যে সেই জায়গায় একটা মোটা দাগে হলে ঐক্যমত্য দেখা দেবে। বিকজ তা যদি না হয়, বাংলাদেশে প্রতিদিনকার যেই অস্থিরতা, প্রতিদিনকার যে চ্যালেঞ্জগুলো এই সরকার সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, এবং আমি যদি খুবই শক্ত ভাষায় বলি, সরকার ফেল করছে এই চ্যালেঞ্জগুলো প্রতিদিন মোকাবেলা করতে, সেই জায়গাতে রাষ্ট্র বা দেশ কিন্তু একটা হুমকির মুখে পড়বে যদি এই অবস্থা চলতে থাকে। আপনি দেখুন আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, প্রতিদিনকার জীবনযাত্রা, এভরিডে কোনো না কোনো চ্যালেঞ্জ এসে উপস্থিত হচ্ছে, এভরিডে সরকারকে কোনো না কোনো নতুন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে, এবং সরকার না ফোকাসড না, মানে এই সরকার আসলে কোন দিকে চলছে এটা কিন্তু আমরা কেউ খুব পরিষ্কার না। অ্যাবসলিউটলি ঘটলো। তো সুতরাং আমরা কেউ জানি না যে আসলে এই সরকার কোন দিকে যাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো ঘটনা মানুষকে কিন্তু অস্থির করছে, নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে, এবং নিরাপত্তাহীনতা খুব ভালো বোধ নয়, এবং এর ফলে সমাজে অস্থিরতা তৈরি হয়, রাজনীতিতে অস্থিরতা তৈরি হয়, এবং এগুলো মোকাবেলা করতে এই সরকারকে যথেষ্ট পারঙ্গম বলে কিন্তু আমাদের মনে হচ্ছে। যে জায়গা থেকে নির্বাচনটা জরুরি। অ্যাবসলিউটলি। গ্রাম বাংলায় একটা কথা আছে, আপন থাইকা পর ভালা, পরের থেকে জঙ্গল ভালা, জঙ্গলে গেলে বান্দরে কয় তুই কোন শালা। বাংলাদেশের প্রেক্ষাপটে পরিস্থিতির এটি কেমনই হয়ে যাচ্ছে যে ক্ষমতাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা লম্বা সময়ের মধ্যে ফেসিস্ট একটা রূপে চলে গিয়েছিল। তো সেই সরকার পতনের পর এখন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি বা সবাই দেখছে যে একটা বাংলাদেশ হবে, এখানে রাজনীতিটা হবে ভিন্ন রকম, মানুষের সম্পর্কগুলো থাকবে ভিন্ন রকম, ক্ষমতাকে কেন্দ্র করে আমার দলটা ভারী, আমরা অন্যদের উপর ঝাঁপাই পড়ব, যারা একটু দুর্বল দল তাদেরকে আমরা মাঠে নামতে দিব না। তো এই কাজগুলোই তো আওয়ামী লীগ এত বছর করে গেছে। আর ক্ষমতা থেকে 16-17 বছর দূরে থাকার পরেও আসলে আমরা কতটুকু শুধরাইছি? আসলে বিএনপি এবং জামাত সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ কি যেই কল্পিত বা চিন্তা চেতনায় আমরা যেদিকে যেতে চাচ্ছি সেদিকে যাব নাকি যাব না? এখন আজকে যে ঘটনাটা ঘটেছে বা এতদিন যাবৎ বিচ্ছিন্ন যতগুলো ঘটনা ঘটছে, প্রত্যেকটা ঘটনা একটা বার্তা দিচ্ছে শেখ হাসিনা ফিরবে নিশ্চিত। আর শেখ হাসিনাকে ফেরাতে সবচেয়ে বড় ভূমিকা শুরু করে দিয়েছে বাংলাদেশ বিএনপি এবং জামায়াত ইসলাম। আমি আজকে আপনাদেরকে তথ্যপাত্র সহ দিচ্ছি। গাইবান্ধায় আজকে যে ঘটনা ঘটেছে, গাইবান্ধার শাহঘাটা উপজেলায় একটা ইসলামী জলসাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এতে উভয় পক্ষে 10 জন লোক তারা আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জনের অবস্থা খুবই গুরুতর অবস্থায় আছে। দুপুরে শাহঘাটা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় 6 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো কেনিয়া ঘটনা, ঘুরিদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় একটি ইসলামী জলসার আয়োজন করে বিএনপি, যেখানে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি করা হয়। এই অনুষ্ঠানটি আগামী 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা। তবে জামাত সমর্থিত আব্দুল আজিজ একই এলাকায় আরেকটি ইসলামী জলসার আয়োজন করেন 26শে ডিসেম্বর। ওই জলসাতেও নাহিদুজ্জামান নিশাদ নামক বিএনপির যেই নেতা আছেন তাকেই প্রধান অতিথি করা হলে কিন্তু বিএনপির বাকি নেতাদেরকে সেখানে অতিথি করা হয়নি। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে গতকালকে আপনার কথা কাটাকাটি হয়েছিল। এর ধারাবাহিকতা আজকে দুপুরে শাহঘাটা বাজারে উভয় পক্ষের মধ্যে প্রথমে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেয়। এতে বিএনপির সদস্য সচিব, ঘুরিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, শাহঘাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক যিনি আছেন জাকিরুল ইসলাম সহ ঘুরিদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান সহ 6 জন আহত হয়েছেন। জামাতের পক্ষ থেকেও 7 জন আহত হওয়ার দাবি করা হয়েছে। তো আমরা যতটুকু দেখছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম, হঠাৎ করে জামাত আমাদের উপর লাঠি সুটা নিয়ে হামলা চালায়। অন্যদিকে জামায়াতের কোনো নেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ওসি সাহেব বলছেন সংঘর্ষের ঘটনা ঘটেছে, আমরা পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা করছি। আপনি এই ঘটনাগুলো হচ্ছে একটা আজকে দুইটা দল যারা ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার জন্য সবচেয়ে বড় প্রত্যাশা করছেন বা তাদের ঊর্ধ্বতন নেতারা চেষ্টা করছেন দলগুলো যেন মানুষের কাছে
ইজ্জত সম্মান না হারায়। তারেক জিয়া বারবারই বলছেন 31 দফা মানুষের ঘরে ঘরে পৌঁছাই দেন, এবারের নির্বাচন পুলসেরাত পার করতে হবে, অনেক কঠিন হবে, সেখানে মানুষের আস্থা অর্জন করতে হবে। তাই আস্থা অর্জনের জায়গাটা কি এটা? বিজয় দিবসকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে, সারা বাংলাদেশে প্রতিনিয়ত যেই চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন জায়গায় মব জাস্টিস থেকে শুরু করে অনেক ঘটনা জামাত কর্তৃক টুকিটাকি ঘটছে, তবে বিএনপির দ্বারা বেশিরভাগ ঘটছে। এখন এই ঘটনাগুলো যদি কন্টিনিউ থাকে, এই ঘটনাগুলো যদি চলমান থাকে, এতে সবচেয়ে বেশি ফায়দা কে পাচ্ছে? মানুষের মানসপটে একটা ভাবনা চলে আসছে, ভাই আগেই তো মনে হয় ভালো ছিলাম, আওয়ামী লীগ তো এগুলাই করতো, তো বিএনপি আইসা যে 17 বছর পরে ভালো কিছু করবে, এটার কি নমুনা দেখা যাচ্ছে? বা জামাত ইসলাম আসলো যে বাংলাদেশে ভালো কিছু হবে, এটার কি নমুনা দেখা যাচ্ছে? যে চোখ বন্ধ করে এতদিন ক্ষমতায় না থাকার পরে একদম পরিশুদ্ধ রূপে নেতাকর্মীরা পরিবর্তন হয়েছে, দলের হাইকমান্ড পরিবর্তন হয়েছে, অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত নিচ্ছেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পর্যন্ত মামলা দায়ের করছেন, কিন্তু লোকাল এরিয়াগুলোতে, গ্রামে গঞ্জে, ইউনিয়নে এই জিনিসগুলো কি হচ্ছে না। আর এই জিনিসগুলো যদি ঘটমান থাকে, নির্বাচনের যেই সময়সীমাটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আবার ওই সময়ের মধ্যে ছাত্রদের যে রাজনৈতিক দল যেভাবে রেডি হচ্ছে, সবকিছু মিলাইয়া দেশের পরিস্থিতি যত বিশৃঙ্খল হবে, ততই আওয়ামী লীগ সরকারের রিটার্ন করা, শেখ হাসিনাকে ফিরিয়ে আসার ইস্যুটা শক্ত হয়ে যাবে। ফিরে আসবেন নেতাকর্মীরা, মানুষের মধ্যে হতাশা ক্রিয়েট হবে, এমনি অর্থনীতি ভঙ্গুর। ডক্টর ইউনূস বলছেন আগের কাজে গেলে ভাই আমি খুশি, আমাকে জোর করে টাইনাইনা বসানো হয়েছে। তো সবকিছু মিলে কি মেসেজ যাচ্ছে আওয়ামী লীগের জন্য? আর এই সকল কিছুতে অবশ্যই এতদিন বিএনপি বা জামাত যে পরিকল্পনা করে আওয়ামী লীগের রাজপথ থেকে সরাই দিছে, ক্ষমতা থেকে, আওয়ামী লীগ একই পদ্ধতিতে জনগণের কাছে পজিটিভ কর্মকাণ্ড হোক বা টেকনিক্যালি তারা তাদের কর্মকাণ্ড দিয়ে কিন্তু জায়গা তৈরি করেন। আপনি চাইলে আটকাইতে পারবেন না, কারণ মানুষ আগের মতন সাপোর্ট না দিলে তো আর তৈরি হবে না অন্য কোনো পরিবেশ। দেখা যাক কি হয়, বলা যাচ্ছে না কোনো কিছু। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তবে দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকে ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।